আসসালামু আলাইকুম 7 ডেজ কেমিস্ট্রি চ্যালেঞ্জের আজকে হচ্ছে 3 নম্বর দিন। আর এই 3 নম্বর দিনে আমি আপনাকে যেটা শেখাতে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট, পুরো ইউটিউবে আগে একটু ভালো করে সার্চ করে দেখেন যে আপনি এগুলো আলোচনা পেয়েছেন নাকি পাননি। আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কেন্দ্রীয় মৌলটা আসলে কি। সব যৌগে কি আসলে কেন্দ্রীয় মৌল থাকে? কেন্দ্রীয় মৌলের কাজটাই আসলে কি? কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে না এগুলো প্রত্যেকটা জিনিস ফিল করাতে চাই। প্লিজ আমার সাথে সময়টা দিবেন এবং নোট করবেন। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ নোট করবেন। আমার জোর দাবি আপনাদের কাছে, যা বলবো এখান থেকে শেখার যেটা হবে অবশ্যই নোট করবেন। বেলা স্যারের পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে না আজকে? সত্য করে কথা বলবেন, মিথ্যা করে কথা বলবেন না কিন্তু। সুন্দর লাগতেছে না অনেক? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমত আমরা জানবো যে কেন্দ্রীয় মৌল আসলে কি। কেন্দ্রীয় মৌল শনাক্তকরণের জন্য আমি আপনাদেরকে ধরেন যে এখানে একটা চার্ট দিচ্ছি, এই চার্টটা একটু লক্ষ্য করেন। এখানে কিন্তু অনেকগুলো যৌগ রাখা আছে। আপনাকে ধরেন যে ভাইবা পরীক্ষাতে ডেকে বললো, আপনারা যেমন 25 মার্কসের ভাইবা পরীক্ষাতে 5 নম্বরের কিন্তু এই প্রশ্ন ধরেন যে একটা ছেড়ে দিল যে বলেন তো H2O-তে কেন্দ্রীয় মৌল কোনটি। আমি আপনাদেরকে একেবারে সোজাভাবে বলছি, একেবারে সোজাভাবে যে কি একটা যৌগের মধ্যে যার যোজনী যত বেশি, মানে একটা যৌগে যার যোজনী সবচেয়ে বেশি, সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল। একটু খেয়াল করি আমরা, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ক্ষেত্রে যোজনী যেটা সেটা হচ্ছে যে কত 2, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে যে কত 1। তাহলে অবশ্যই এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে যে অক্সিজেন। এই কারণে আপনাদেরকে যোজনী আগে শিখিয়ে দিয়েছি, তাই না? তারপরও কি যোজনী চার্ট লাগবে? দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে যোজনীয় চার্ট, এই যোজনীগুলোই সবচাইতে বেশি ব্যবহার আপনাকে করতে হবে আপনার জীবনে। হ্যাঁ, আসেন তাহলে ঠিক একই রকম ভাবে আমরা এই জায়গাটাতে বাছাই করি। এখানে আছে কার্বন আর আছে ক্লোরিন। তাহলে এই জায়গাতে কার্বনের যোজনী হচ্ছে যে কত 4, আর ক্লোরিনের যোজনী হচ্ছে যে 1। তার মানে যোজনী কার বেশি হলো? কার্বনের। তাহলে কার্বন হচ্ছে এখানে কেন্দ্রীয় মৌল। সালফার আছে আর ফ্লোরিন আছে। তাহলে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত হয়? 6 হয়, আর ফ্লোরিনের হচ্ছে যে কত 1 হয়। তার মানে এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার। একই রকমভাবে আমরা অ্যামোনিয়ার দিকে যাই। তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত 3, হ্যাঁ, আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে যে কত 1। তার মানে এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন একটা যৌগের মধ্যে যার যোজনী আসলে সর্বাধিক হয় সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল, সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল। বাট এই জায়গাটাতে আমরা দেখি লক্ষ্য করে MgCl2 ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে যে কত ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে কত 2, আর ক্লোরিনের যোজনী হচ্ছে কত 1। এবার আপনি এখন বলে দিবেন তাহলে যে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে কেন্দ্রীয় মৌল। নো মাই ডিয়ার স্টুডেন্ট, এইখানে আবার বলা যাবে না যে এটার কেন্দ্রীয় মৌল আছে নাকি নাই মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আসেন একই রকমভাবে NaCl এর ক্ষেত্রে যদি আপনি বলেন যে সোডিয়ামের কিন্তু যোজনী হচ্ছে 1, আবার ক্লোরিনের যোজনী হচ্ছে যে কত 1। তার মানে এখানে তো সেম হয়েছে, তার মানে এখানে কেন্দ্রীয় মৌল তো হবেই না, এটা তো বুঝেই ফেলেছেন আপনি। বাট মাই ডিয়ার স্টুডেন্ট, যদি কখনো কোনো যৌগটা আয়নিক যৌগ হয়, আয়নিক যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল বলা যাবে না। আয়নিক যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হয় না। যেমন দেখেন এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরিন হচ্ছে একটা অধাতু। তার মানে ধাতু আর অধাতু হলেই তারা সাধারণত আয়নিক যৌগ হয়, ধাতু আর অধাতু হলেই আয়নিক যৌগ হয়। তাহলে আপনাকে আমি বলে দিলাম যে যদি কখনো ধাতু আর অধাতু হয় তাহলে তার আয়নিক যৌগ হয়, আর আয়নিক যৌগ হলে সেখানে কেন্দ্রীয় মৌল হয় না। আর অধাতু আর অধাতু হলে সেখানে সমযোজী যৌগ হয়, আর সমযোজী যৌগ যখনই হবে তখন সেখানে কেন্দ্রীয় মৌল পাওয়া যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। এবার একটু খেয়াল করে দেখেন, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, তার মানে দুটোই অধাতু। অধাতু হলেই সমযোজী যৌগ হবে, আর সমযোজী যৌগ হওয়া মানেই সেখানে কেন্দ্রীয় মৌল আছে। অর্থাৎ যার যোজনী সর্বাধিক হবে সেই তখন কি হয়ে যাবে? কেন্দ্রীয় মৌল হয়ে যাবে। তাহলে একই রকমভাবে কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এটা একটা অধাতু, ক্লোরিনও কিন্তু অধাতু। তাহলে দুটোই যেহেতু অধাতু তার মানে এটা সমযোজী যৌগ। তার মানে এখানেও আপনি বলে দিতে পারছেন যে কার্বনের যেহেতু যোজনী 4 তাহলে অবশ্যই সে কেন্দ্রীয় মৌল হবে। সালফারও অধাতু, ফ্লোরিনও অধাতু, তার মানে দুটোই অধাতু আছে, তাহলে এটা সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ হওয়ার কারণে আমি এখন বলতে পারবো যে অবশ্যই এর মধ্যে কে আছে? কেন্দ্রীয় মৌল আছে। আর কেন্দ্রীয় মৌল কে হবে? সালফারের যোজনী এখানে 6, আর ফ্লোরিনের হচ্ছে কত 1। এখন দেখেন অ্যামোনিয়াও নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তার মানে দুটোই অধাতু, তাহলে অবশ্যই তারা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগতে অবশ্যই কি থাকবে? কেন্দ্রীয় মৌল থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে গেল আমাদের এখানে কাহিনী। এবার আয়নিক যৌগ হলে সেখানে কেন্দ্রীয় মৌল থাকবে না। কেন থাকবে না?
এটা তো আপনাকে জানতে হবে। সমযোজী যৌগ হলে কেন্দ্রীয় মৌল হচ্ছে, কিন্তু আয়নিক যৌগ হলে কেন্দ্রীয় মৌল কেন হয় না? এবার আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে সেই জিনিসটা বুঝাবো। তার মানে আপনি খেয়াল করে দেখেন, কেন্দ্রীয় মৌল আসলে কি? কেন্দ্রীয় মৌল হচ্ছে যে কি, যার যোজনী সর্বাধিক সেটিই কেন্দ্রীয় মৌল। সমযোজী যৌগের ক্ষেত্রে, কোন যৌগের ক্ষেত্রে? সমযোজী যৌগের ক্ষেত্রে যার যোজনী সর্বাধিক সেটিই কেন্দ্রীয় মৌল। আপনি বলতে পারবেন, নো প্রবলেম। এবার দেখেন, সব যৌগে কি কেন্দ্রীয় মৌল থাকে? না, সব যৌগে কেন্দ্রীয় মৌল থাকে না। আয়নিক যৌগে কেন্দ্রীয় মৌল থাকে না, কিন্তু সমযোজী যৌগেই কেন্দ্রীয় মৌল থাকে। তাহলে আমরা এটাও জেনে ফেললাম। এবার এখন দেখেন যে কেন্দ্রীয় মৌলের আসলে কাজটা কি, ওটাই এখন আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে কেন্দ্রীয় জিনিসটা কেন আসলে ব্যবহার করা হয়েছে একটা যৌগের ক্ষেত্রে। চলেন, মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদের জন্য স্মার্ট বোর্ড খুব শীঘ্রই নিয়ে আসবো, চিন্তা করিয়েন না। মানে খুব শীঘ্রই চলে আসবে স্মার্ট বোর্ড। আমি আপনাদেরকে যে এইগুলা লিখে আপনাদেরকে কি দিয়েছি, পিডিএফ দিয়েছি। এই কারণে দেখতেছি যে অনেকেই বলছে যে এখানে গরিবের পিডিএফ। না মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে বলাটা ঠিক না, এভাবে বলাটা উচিত না। গরিবের পিডিএফ এটা কেমন? এই জিনিসটা ঠিক না। আমি আপনাকে যেগুলো কষ্ট করে নিজ হাতে লিখে দিয়েছি এবং আপনাদেরকে যে আমি এগুলো শেখাচ্ছি, এটার প্রতিও তো একটা অন্তত কি করা উচিত ছিল আপনাদের, মানে সন্তোষ প্রকাশ করা একটা প্রয়োজন ছিল আর কি। বাট গরিবের পিডিএফ বলে এরকমভাবে মানে ছোট করতে নেই আর কি কাউকে। আসেন, আমার আর কি যতটুকু এখন সম্ভব হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমি ততটুকুই দিচ্ছি, চিন্তা করিয়েন না। এবার এখন আমরা জানতে চলেছি কেন্দ্রীয় মৌলের আসলে কাজটা কি। কেন্দ্রীয় মৌলের কাজ কি সেটা আমরা জানার জন্য CH4 অর্থাৎ মিথেনের একটা গঠন দেখি আমরা। কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে। তাহলে কার্বনের আমরা প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন জানি এবং দ্বিতীয় শক্তি স্তরে কার্বনের আছে 4টা ইলেকট্রন, তাই না? তাহলে ওই 4টা ইলেকট্রনকে আমরা 4 জায়গাতে বসাই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 2 3 4। দেখেন এবার মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন দুটো অধাতু হওয়ার কারণে দুটো মিলিয়ে সমযোজী যৌগ গঠন করবে। আর সমযোজী যৌগ মানে ইলেকট্রনের শেয়ার হবে। ইলেকট্রনের শেয়ার এখন হাইড্রোজেনের সাথে হবে। এই যে এই জায়গাতে আমরা হাইড্রোজেনকে দিচ্ছি, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে এই জায়গাতে আমরা হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে এই জায়গাতে একটা আমরা হাইড্রোজেনকে দিব এবং এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমরা এখানে দিলাম। সেম ভাবে হাইড্রোজেনকে দিব, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমরা এই জায়গাটাতে আবারও হাইড্রোজেনকে দিব এবং সেটা হচ্ছে যে কি একটা ইলেকট্রন তার দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন, এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন শেয়ার হয়েছে, শেয়ার হওয়ার কারণেই আমরা সেটাকে বলি সমযোজী বন্ধন। এই যে প্রত্যেকটাই ক্ষেত্রে একটা একটা করে ইলেকট্রন কি হয়েছে, শেয়ার হয়েছে, অর্থাৎ একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন কি আছে, যুক্ত আছে। তাহলে খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে কার্বনটা, অর্থাৎ আমি যদি এই নামটা দিই, এই যে এটা হচ্ছে কার্বন, তারপরে এইটা হচ্ছে যে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই যে কার্বন 4টা হাইড্রোজেনকে 4টা হাত দিয়ে মনে করেন যে ধরে রেখেছে, আগলে রেখেছে। মা আমাদের সন্তানকে আগলে রাখে না মাই ডিয়ার স্টুডেন্ট? মা হচ্ছে আমাদের কেন্দ্র, মা হচ্ছে আমাদের কেন্দ্র, সকল সন্তানকে বুকে আগলে রাখে। ঠিক সেম ভাবে এই কার্বন কি করেছে, 4টা হাইড্রোজেনকে তার 4টা হাত দিয়ে ধরে রেখেছে যে তোমরা চলে যেও না, তোমরা এখানেই থাকো, সমযোজী বন্ধন গঠন করে আছো, সেটা ওভাবেই রাখো। এই যে কার্বন 4টা যখন ইলেকট্রন শেয়ার করে তখন আমরা তাকে এইভাবে প্রকাশ করি, অর্থাৎ এই যে এই একটা হাত দ্বারা এই 2টা ইলেকট্রনকে বোঝানো হয়, এই একটা হাত দ্বারা এই 2টা ইলেকট্রনকে বোঝানো হয় এবং এই জায়গাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিই। ঠিক একই রকমভাবে হাইড্রোজেন, ঠিক একই রকমভাবে হাইড্রোজেন, ঠিক একই রকমভাবে হাইড্রোজেন, অর্থাৎ বোঝানো হয় কার্বন এবং হাইড্রোজেন 2টি ইলেকট্রন এখানে শেয়ার করেছে, কার্বন হাইড্রোজেন এখানেও 2টা, একই রকমভাবে এই দুইটা করে ইলেকট্রন কি করে আছে, শেয়ার করে আছে। তাহলে এই যে আমরা CH4, এই যে এটা, এই যে CH4 মিথেন, এটা হচ্ছে যে কি তার আণবিক সংকেত মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তার আণবিক সংকেত, আণবিক সংকেত। হ্যাঁ, আর এটা যদি আমরা বলি গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত কেন, অর্থাৎ কার্বনের সাথে হাইড্রোজেন কিভাবে যুক্ত হয়ে আছে সেটা আমরা এখানে প্রকাশ করছি। তাহলে কেন্দ্রীয় মৌলের কাজটা আসলে কি, মানে তার সাথে যে অন্য মৌলগুলো থাকবে, অন্যান্য মৌলগুলোকে সে আঁকড়ে ধরে থাকে, জড়িয়ে ধরে থাকে,
ছুটে চলে যেতে দেয় না, সে ধরে রাখে। তাহলে কেন্দ্রীয় মৌল মূলত কি করে থাকে, তাহলে ওর সাথে যারা যারা যুক্ত আছে, ওর সাথে যারা যারা ইলেকট্রন শেয়ার করে আছে সবাইকে সে ধরে রাখে এবং তাদেরকে ছেড়ে দিতে চায় না, যে তোমরা যেও না, তোমাদেরকে আমি ধরে রাখছি, আগলে রাখতেছি আমি তোমাদেরকে, মাই ডিয়ার স্টুডেন্ট। বুঝছেন কাহিনী? তাহলে কেন্দ্রীয় মৌলের কাজ আসলে কি? কেন্দ্রীয় মৌলের কাজ হচ্ছে অন্যান্য মৌলগুলোকে তার সাথে ধরে রাখা, তার সাথে আঁকড়ে ধরে রাখা, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আপনার মাথায় এরকম প্রশ্ন আসবে না এখন যে স্যার সমযোজী বন্ধনের ক্ষেত্রে যে আপনি এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দিলেন, তাহলে আয়নিক বন্ধনের ক্ষেত্রে কেন কেন্দ্রীয় মৌল তাহলে হবে না? আয়নিক বন্ধনের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল হবে না এই কারণেই, মাই ডিয়ার স্টুডেন্ট, যে তারা ইলেকট্রন শেয়ার করে না, তারা ইলেকট্রন ত্যাগ করে দেয় একজন, আরেকজন গ্রহণ করে নেয়। তো ত্যাগ করে দেওয়ার পরে আর গ্রহণ করার পরে তারা স্ফটিক বা দানা তৈরি করে, স্ফটিক বা দানা তৈরি করে স্পেশালি। হ্যাঁ, তো সমযোজী যৌগগুলো অণু গঠন করে অবস্থান করে এবং খুবই আপনার দৃঢ়ভাবে তারা একে অপরকে সুন্দর করে আঁকড়ে ধরে রাখে। অর্থাৎ এটা হচ্ছে মিথেনের একটা অণু, ঠিক সেম ভাবে আরেকটা মিথেনের অণু এখানে থাকবে, অনেকগুলো কোটি কোটি মিথেনের অণু পরস্পরের সাথে এখানে কি থাকবে, যুক্ত অবস্থাতে থাকবে। বাট আয়নিক যৌগের ক্ষেত্রে ইলেকট্রনের আদান প্রদান হয়ে যায়। আদান প্রদান হয়ে যাওয়ার ফলে তারা পরস্পরকে আর এইভাবে ধরে থাকে না, পরস্পরকে ধরে থাকে না। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কেন কেন্দ্রীয় মৌলের কাজটা আসলে ধরে রাখা, আর আয়নিক যৌগের কেন আসলে কেন্দ্রীয় মৌল হয় না, আর সমযোজী যৌগের কেন্দ্রীয় মৌল কেন হয়, এই তো বুঝতে পেরেছেন আশা করি। আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জানলাম এটা। এরপরে হচ্ছে দেখি আমাদের, আচ্ছা ওইটা আমি যাই, তবে আমি একটু আগে বোর্ডটা মুছে দিই, তাই না? আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে যে কি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব। যেমন দেখেন CCl4 CO2 দুইটা যৌগ নিয়ে কথা বলি, তাহলে খেয়াল করে দেখি আমরা এই জায়গাটাতে কার্বন আর ক্লোরিন আছে, তাহলে দুটোই অধাতু হওয়ার কারণে এটা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ মানে তার কেন্দ্রীয় মৌল আছে। তাহলে এই জায়গাটাতে কার্বনের যোজনী 4 আর ক্লোরিনের যোজনী হচ্ছে কত, 1, তাহলে অবশ্যই কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল। আপনাকে বলে দিবে যে এই যৌগটার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো, সেম ভাবে এটাও বলতে পারে যে এটার কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। ঠিক, তাহলে বুঝে দেখেন, তাহলে এই জায়গাতেও কার্বন আছে আবার অক্সিজেন আছে, তাহলে কার্বনের যোজনী হয় 2, কার্বনের যোজনী হয় 4, অক্সিজেনের যোজনী হয় 2, তাহলে অবশ্যই এখানেও কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আরেকটা দিই H2SO4, 3টা মৌল আছে এখানে, তাহলে এই 3টা মৌলের মধ্যে থেকে কেন্দ্রীয় মৌল কে হবে? হাইড্রোজেনের যোজনী 1 হয়, অক্সিজেনের যোজনী 2 হয়, সালফারের যোজনী 2, 4, 6, 3টা হয়। তার মানে এখানে সালফার হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আমরা একটু কাজ করি, কেন্দ্রীয় মৌলগুলোকে একটু স্টার চিহ্ন দিয়ে দিই যে এরাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল কি? কেন্দ্রীয় মৌল হচ্ছে যার যোজনী সর্বাধিক, সেই হচ্ছে কেন্দ্রীয় মৌল। এখন ওই কেন্দ্রীয় মৌলটার জারণ সংখ্যা আপনাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে জারণ সংখ্যা জিনিসটা আসলে কি সেটা একটু ছোট্ট করে বলে দিই মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে খেয়াল করে দেখেন, আমরা যে সোডিয়াম বাবুর কথাটা বলি, সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 1টা ইলেকট্রন থাকে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, আমি যদি এখন ক্লোরিন বাবুর কথাটা বলি বা অক্সিজেন বাবুর কথা বলি, অক্সিজেন বাবু, তাহলে এই অক্সিজেন বাবুর কথাটা আমরা বলবো যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আমাদের আছে মোট 6টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6। প্রত্যেকটা পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন করতে চায়। তাহলে এখন খেয়াল করে দেখেন তো, এইখানে সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা আছে, তৃতীয় শক্তি স্তরে 1টা আছে, তাহলে এই 1টা ইলেকট্রন সে কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তারা ইলেকট্রন ত্যাগ করে দেয়। এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, জাস্ট ওই সংখ্যাটাকে লেখা মানে হচ্ছে সেটা তার যোজনী, আর যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে ধনাত্মক সংখ্যা দিয়ে লেখা মানে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তার মানে আমি যদি এটাকে এখন +1 দিয়ে লিখি, তাহলে এটা হয়ে গেল তার জারণ সংখ্যা। খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, তার মানে সে 1টা ইলেকট্রন কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে দিবে সেটা তার যোজনী, কিন্তু কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ সাইন দেওয়া যাবে না। এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটা পজিটিভ দিয়ে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? 2টি। তাহলে ম্যাগনেসিয়াম এর যোজনী কত হবে? 2, অর্থাৎ সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তাহলে তার যোজনী হবে 2। বাট 2টা যদি ত্যাগ করে তাহলে সেটাকে আমরা +2 দিয়ে যদি লিখি, তাহলে সেটা হয়ে যাবে তার জারণ সংখ্যা। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হয়ে যাবে
+2। অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করেন, সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 3টা আছে না? 3টা আছে না? তাহলে সে 3টা ত্যাগ করে দিতে পারবে, তাহলে তার যোজনী কত? 3, বাট তার জারণ সংখ্যা কত? +3। মানে যত সংখ্যক ত্যাগ করবে সেটা ধনাত্মক দিয়ে লেখা মানে হচ্ছে তার জারণ সংখ্যা, ধনাত্মক দিয়ে লেখা মানে তার জারণ সংখ্যা। এবার যত সংখ্যক গ্রহণ করবে তত সংখ্যক ঋণাত্মক দিয়ে লেখা, তাহলে তার কি হবে? জারণ সংখ্যা হবে। খেয়াল করে দেখেন, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা আছে, তার মানে সে 2টা খাবে, তাহলে যত সংখ্যক খাবে সেটাই তার যোজনী। তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, বাট সে 2টা খাচ্ছে, তার মানে -2 হচ্ছে তার জারণ সংখ্যা। এখন খেয়াল করে দেখেন, আমি যদি অক্সিজেনের পরে নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 7টা আছে। তাহলে সে কয়টা খাবে? একটা খাবে। তাহলে হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ এখানে 7টা আছে, তার মানে সে একটা খাবে। এখানে কি নাইট্রোজেন, আমি কেন ভুল বলে ফেলছি, সরি। আমাদের অক্সিজেনের পরে আমি দেবো ফ্লোরিন হচ্ছে কত? 9। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে কত? আপনার 2, 4, 6, হ্যাঁ ঠিক আছে। তার মানে ফ্লোরিন একটা ইলেকট্রন খেতে পারবে, তাহলে একটা ইলেকট্রন যদি খায় তাহলে তার জারণ সংখ্যা কত হবে? -1, আর যোজনী কত হবে? 1। তার মানে যোজনীকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে লিখি না, বাট জারণ সংখ্যাকে আমরা অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক দিয়ে লিখি। তাহলে আমি খুব সিম্পলভাবে বলার চেষ্টা করি আরেকবার, যে একটা মৌল যতটি ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে তার যোজনী, বাট সেটাকে পজিটিভ দিয়ে লিখলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে সেটা হচ্ছে তার যোজনী, বাট তত সংখ্যককে আমি যদি মাইনাস চিহ্ন দিয়ে লিখি তাহলে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করে ফেলতে পারবো। এই যে CCl4, CCl4 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা, অর্থাৎ কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। তো পুরো যৌগের মোট জারণ সংখ্যা = 0 লিখতে হবে। কেন লিখতে হবে সেটা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, একটু পরে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন আসেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আমি চিন্তা করি না। পুরো যৌগের মোট জারণ সংখ্যার যোগফল = 0। আপনি যে যৌগটারই জারণ সংখ্যা বের করবেন, আপনাকে অবশ্যই সেই যৌগটা সমান 0 লিখতে হবে। কেন হয় সেটা একটু পরে বলছি, চিন্তা করেন না। তাহলে আমি কার বের করব? কেন্দ্রীয় মৌল এখানে কে? কার্বন। তাহলে আমার কার্বনকে কার্বন আকারে রেখে দেন, নো প্রবলেম। তারপরে কার্বনের পরে ক্লোরিন আছে। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন এখানে অবশ্যই একটা মৌলের কাজ শেষ, প্লাস চিহ্ন বসবে। তারপরে ক্লোরিনের জারণ সংখ্যা কত? সে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন সে গ্রহণ করবে, তাহলে একটা গ্রহণ করা মানে তার জারণ সংখ্যা -1। তাহলে অবশ্যই আমি বলতে পারবো তার জারণ সংখ্যা কত? -1, তার জারণ সংখ্যা -1। কিন্তু ক্লোরিন কয়টা আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ক্লোরিন কয়টা আছে এখানে? 4টা আছে। তাহলে -1 ইন্টু হচ্ছে কত? 4। তাহলে ইকুয়াল টু থাকলো কত? 0। তাহলে এখানে থাকবে কার্বন, এবার এখানে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 4 একে কত? 4, ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা কার্বনেরটা থাকবে কত আমাদের? +4। অনেক ছাত্রছাত্রী জাস্ট 4 লিখবে, ওটা ক্রস। অবশ্যই +4 লিখতে হবে। কেন +4 লিখতে হবে? জারণ সংখ্যা বের করছেন, জারণ সংখ্যা অবশ্যই প্লাস অথবা মাইনাস দিয়েই আপনাকে উপস্থাপন করতে হবে। এখন দেখেন, এই পুরো যৌগের জারণ সংখ্যার যোগফল কেন 0 হয়, মানে আমরা ইকুয়াল টু কেন 0 লিখি? কার্বনের জারণ সংখ্যা কত মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা বের করলাম +4 না? এই যে দেখেন, কার্বনেরটা হচ্ছে +4, আর ক্লোরিনের খেয়াল করে দেখেন, তাহলে কার্বনেরটা আমরা বসানোর পরে এখন আমরা যোগ চিহ্ন বসাচ্ছি কেন? তখন এটার জারণ সংখ্যা আর এটুকুর জারণ সংখ্যা যোগ করব। তাহলে কার্বনের জারণ সংখ্যা +4 বসিয়ে দিলাম, তারপরে যোগ করব ক্লোরিনের জারণ সংখ্যার সাথে। ক্লোরিনের জারণ সংখ্যা কত ছিল আমরা? এই যে, তাহলে যে 1 ইন্টু হচ্ছে কত? -4। খেয়াল করে দেখেন, এখানে আসবে +4, তারপরে এখানে থাকলো, একবারই বসে দিই, এই যে প্লাসে মাইনাসে কি হবে? -4 সমান হচ্ছে কত? 0। অর্থাৎ যে কোনো একটা যৌগতে মৌলসমূহ যেগুলো থাকে তাদের মোট জারণ সংখ্যার যোগফল কত হয়? 0 হয়। ওই কারণে আমরা মোট জারণ সংখ্যার যোগফল = 0 লিখি। সেম ভাবে আপনি এখন কার্বন ডাই অক্সাইডেরটাও বের করে ফেলতে পারবেন। চলেন আমরা কার্বন ডাই অক্সাইডটা বের করি। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কার্বন। তো আপনারা এটা আগে বের করবেন কিন্তু, ঠিক আছে? এখানে কার্বনেরটা বের করবেন আপনারা নিজেরাই। CO2 = কত? 0 হয়ে গেল। তাহলে এখন কার্বনে আমরা বের করবো, কার্বনকে কার্বনে রেখে দেন, সমস্যা নাই। প্লাস অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, একটু আগে দেখলাম আমরা, তাহলে সে 2টা খাবে, তার মানে তার জারণ সংখ্যা -2। তাহলে অবশ্যই আমরা এখানে বলবো যে -2 ইন্টু হচ্ছে যে কত? 2। কেন? কারণ 2টা আছে অক্সিজেন, এই কারণে অবশ্যই 2 বসবে, ইকুয়াল টু কত? 0।
তাহলে সেমভাবে কার্বনের এখানে থাকবে প্লাসে মাইনাসে কী হবে, এটা -4 ইকুয়াল টু হচ্ছে কত 0, তার মানে বা কার্বনের আসবে আমাদের কত +4, উত্তর হয়ে গেল। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি সালফিউরিক অ্যাসিডেরটা নিজে বের না করেন, এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফারেটটা যদি আপনি বের না করেন, তাহলে আপনি ছাত্র নয় বরং আপনি ছত্রাক। আর আপনি মেয়ে আবার মানে বেঁচে যাচ্ছেন মনে করছেন, আপনি ছাত্রী নয় বরং ছত্রাকনি। আপনাকে অবশ্যই সালফারের এখানে জারণ সংখ্যা কত আছে সেটা বের করতে হবে, দিয়ে আমার উত্তরের সাথে মিলাবেন। ভিডিও স্টপ করেন। ওই তুই ভিডিও স্টপ করছস, করস নাই? এই তোরে আমি কি করতাম, ভিডিও স্টপ কর তাড়াতাড়ি, তারপর আগে নিজে বের কর, তারপর তো আমার উত্তরের সাথে মিলাবি, ঠিক আছে? আয় 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 মাই ডিয়ার স্টুডেন্ট, তোদেরকে আদর যত্ন সোহাগ যা আছে সব দিয়ে পড়াবো, চিন্তা করিস না। তাহলে যে পুরোটা জারণ সংখ্যার সামনে আমরা কি লিখে দেবো 0, এই যে H2SO4 ইকুয়াল টু কত 0। এখন দেখেন হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, একটা। তাহলে ওই একটা ইলেকট্রন সে কী করে দিতে পারবে, ত্যাগ করে দিতে পারবে। হ্যাঁ ত্যাগ করতে পারবে, নো প্রবলেম, ত্যাগ করতে পারবে। তাহলে অবশ্যই তার জারণ সংখ্যা কত আসবে, +1। তাহলে যে +1 × 2, একজনের খেলা খতম, আমরা ঘিরে দিলাম। তারপর আমরা একজনের খেলা খতম, আমরা প্লাস ব্যবহার করব, সালফারেরটা বের করব, তাহলে সালফারকে বসিয়ে রেখে দিলাম। সালফারের খেলা খতম, আমরা প্লাস বসিয়ে দিব। তারপরে অক্সিজেনের জারণ সংখ্যা কত আমরা দেখলাম, -2 × কয়টা আছে এখানে, 4টা আছে, ইকুয়াল টু কত 0। এবার দেখেন 1 × 2 মানে কত আসবে, এখানে +2 বসবে। এবার এখানে আছে প্লাস সালফার, প্লাসে মাইনাসে কত -4 দুগুণ হচ্ছে কত 8, ইকুয়াল টু কত 0। তাহলে +2 -8, তাহলে কত আসবে এখানে -6 আসবে, অর্থাৎ সালফার মাইনাস হচ্ছে কত 6 ইকুয়াল টু কত 0। তার মানে সালফারেরটা কত আসবে +6। মাই ডিয়ার স্টুডেন্ট, যাদের যাদের +6 এসেছে বুকে আয় তোরা বুকে আয়, মাশাল্লাহ মাশাল্লাহ, তোরা একেবারে ফাটাই ফেলছিস। আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমার স্টুডেন্টরা অবশ্যই সালফারেরটা বের করতে পেরেছে। আপনারা জানাবেন প্লিজ যে যা আসলে কারা বের করতে পেরেছিলেন, কারা বের করতে পেরেছিলেন, আমি তাদেরকে দেখতে চাই। অন্তত আমি তাদেরকে একটা লাভ রিয়াক্ট দিব। বুকে এখন টানতে পারতেছি না ঠিক আছে, কিন্তু অন্তত তাদেরকে আমি একটা লাভ রিয়াক্ট দিব, যাতে করে আমি বুঝতে পারি এ তো ক্লাস দেখেছে এবং এখান থেকে উত্তরও করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন কেন্দ্রীয় মৌল কি? কেন্দ্রীয় মৌল হচ্ছে সেই মৌল যা সমযোজী বন্ধনে যার সর্বোচ্চ যোজনী হয়, সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল। সব যৌগে কি কেন্দ্রীয় মৌল থাকে না, সকল যৌগে কেন্দ্রীয় মৌল থাকে না। কিছু কিছু যৌগ আছে যারা সমযোজী যৌগ, তাদের কেন্দ্রীয় মৌল থাকে, আর কিছু কিছু যৌগ আছে আয়নিক যৌগ, তাদের মধ্যে কেন্দ্রীয় মৌল থাকে না। কেন্দ্রীয় মৌলের কাজ কি? কেন্দ্রীয় মৌলের কাজ হচ্ছে অন্যান্য মৌলগুলোকে তার চারপাশে রেখে স্থির করে রাখা বা চাকটাকে ধরে রাখা। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করলাম। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, মাত্র 7 দিন আপনাদেরকে বলেছি যে আমার সাথে থাকেন। এই 7 দিনে আপনি রসায়নকে ফিল করতে পারবেন ইনশাল্লাহ। আজকে 3য় নম্বর দিনে এসে আপনি কতটুকু আসলে রসায়নকে বুঝছেন বা রসায়নের প্রেমে পড়েছেন কিনা একটু আমাকে জানাবেন, প্লিজ জানাবেন। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হবে আবারও পরের ক্লাসে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি বলে যাচ্ছি না, ফিরে আসছি আবারও আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধনিয়া পাতা দিব না এখন, বাগ।